হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেব। আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো আগে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি একটা সাজেশন করে তোমাদের এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনাধর্মী প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেগুলো আজকে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, আশা করি এক্সামে তোমরা অনেক প্রশ্নে কমন পেয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অষ্টম শ্রেণীর ইতিহাসের আজকে পঞ্চম অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করে দেবো। আমি এটা সাজেশন করে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। আজকে দেখো, আমি প্রথমে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর দেখো, 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে থাকে। ক নম্বর দেখো, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তরটা হবে রাজা রামমোহন রায়। খ নম্বর দেখো, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম কি? উত্তর হবে দিগদর্শন। গ নম্বর দেখো, বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর ঘ নম্বর দেখো, বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তরটা হবে সমাচার দর্পণ। নম্বর দেখো, ডিরোজিও ছাত্রদের কি বলা হতো? উত্তর হবে নব্যবঙ্গ। চ নম্বর দেখো, বিদ্যাসাগর কোন কলেজে অধ্যাপনা করতেন? উত্তর হবে সংস্কৃত কলেজে। 6 নম্বর দেখো, কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন দেখো, কোন বিষয়ে শিক্ষালাভের জন্য রামাবাই ইংল্যান্ডে গিয়েছিলেন? উত্তর হবে ডাক্তারি। 6 নম্বর দেখো, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। এর পরের প্রশ্ন দেখো, কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। এর পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন দেখো, তিতুমিরের আসল নাম কি? উত্তর হবে মীর নিসার আলী। এর পরের প্রশ্ন দেখো, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে। এরপরে শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। তাহলে এই যে 1 মার্কসের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, আশা করছি এক্সামে তোমরা অনেক প্রশ্নে কমন পেয়ে যাবে। এরপর 2 নম্বর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 2 বা 3 মার্কস করে থাকে। ক নম্বর দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? উত্তরটা দেখো, অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজে তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রীদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তরটা দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1 নম্বর দেখো, এক ও অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা। 2 নম্বর পয়েন্ট দেখো, বৈদান্তিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা। 3 নম্বর দেখো, হিন্দু ধর্মের নামে যেসব কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা। এরপর গ নম্বর প্রশ্ন দেখো, পণ্ডিত রামাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? উত্তরটা দেখো, পণ্ডিত রামাবাই ভারতে নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়েছেন। স্মরণীয় হওয়ার কারণ: 1 নম্বর দেখো, প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। 2 নম্বর দেখো, তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নস্যাৎ করেছিলেন। 3 নম্বর দেখো, তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েছিলেন। 4 নম্বর দেখো, তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল। এর পরের প্রশ্ন দেখো, ঘ নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কি? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখো, সতীদাহ বলতে বোঝায় মৃত স্বামীর শবদাহ করার সময় একই চিতায় তার বিধবা স্ত্রীকে দাহ করা। একে সহমরণ প্রথাও বলা হয়। তৎকালীন হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এর পরের প্রশ্ন দেখো, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তরটা দেখো, ভারতের বড়লাট লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন। 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। বিদ্যাসাগরের চেষ্টায় এই আইন পাশ হয়। এর পরের প্রশ্ন দেখো, দামিনী কোহ কি?
উত্তরটা দেখো, দামি নিকোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বসবাস শুরু করেছিল। তারা বহু পরিশ্রম করে এখানকার জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য ও বসবাসযোগ্য জমি তৈরি করেছিল। সাঁওতালদের এই নতুন অঞ্চলকে দামি নিকোহ বলা হয়। এরপর 6 নম্বর দেখো, ওয়াহবি কথার অর্থ কি? ওয়াহবি আন্দোলনের লক্ষ্য কি ছিল? উত্তরটা দেখো, ওয়াহবি কথার অর্থ হলো নবজাগরণ। ওয়াহবি আন্দোলনের লক্ষ্য এইভাবে হেডিং করে নেবে। 1 নম্বর দেখো, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করার জন্য ওয়াহবি আন্দোলনের সূচনা হয়েছিল। 2 নম্বর দেখো, স্থানীয় বিধর্মী শাসক ও ব্রিটিশদের তাড়িয়ে ভারতে ইসলামিক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা ওয়াহবি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল। এখানে একটা হবে। 3 নম্বর দেখো, হজরত মোহাম্মদের আদর্শ অনুসরণ করে ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন করার উদ্দেশ্যে ওয়াহবি আন্দোলন শুরু হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল? উত্তরটা দেখো, ভারতের উপজাতি বিদ্রোহগুলির মধ্যে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ ছিল অন্যতম। মুন্ডা বিদ্রোহের কারণগুলি হলো, 1 হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শাসনে মুন্ডাদের চিরাচরিত যৌথ কৃষি ব্যবস্থা বা খুদকাঠি প্রথায় ভাঙন ধরে, ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়। 2 নম্বর দেখো, মুন্ডাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা ছিল, কিন্তু ব্রিটিশ আমলে ইংরেজ প্রবর্তিত আইন ও বিচার ব্যবস্থা মুন্ডাদের উপর বলবৎ হয়, এতে তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। 3 হচ্ছে ক্যাথলিক, লুথেরান প্রভৃতি খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের বিভিন্ন প্রলোভন বা ভয় দেখিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। তাহলে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এরপর চলে আসো 4 নম্বর প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 5 নম্বর করে থাকে। আমি অনুশীলনীর বড় প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। এছাড়াও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেগুলো আজকে আমি আলোচনা করে দিচ্ছি। ক নম্বর দেখো, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে পড়বে। উত্তরটা দেখো, 19 শতকে ভারতীয় সমাজে সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আন্দোলন করেছিলেন। এই সময়ে উল্লেখযোগ্য সমাজ সংস্কারক হলেন রাজা রামমোহন রায়। এবার পয়েন্টস করবে রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। এইভাবে পয়েন্টস করে লিখতে হবে। 1 নম্বর দেখো, রামমোহন রায়ের উদ্যোগ। ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। তার উল্লেখযোগ্য সমাজ সংস্কার আন্দোলন হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। ব্রিটিশ সরকার এই নিষ্ঠুর প্রথা বন্ধ করার পক্ষপাতী হলেও ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করে ভারতীয়দের ক্ষুব্ধ করতে তারা রাজি ছিল না। 2 হচ্ছে শাস্ত্রের উদ্ধৃতি। রামমোহন মনুসংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি নিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবাদের সংযমী জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, পুড়িয়ে মারা নয়। সতীদাহ প্রথার সমর্থক গোঁড়া ও রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়িয়েছিলেন। 3 হচ্ছে জনমত গঠন। 1818 খ্রিস্টাব্দে পুস্তিকা বিতরণ করে তিনি জনমত সৃষ্টির প্রচেষ্টা চালান। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করে সহমরণ বা সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেন। এরপর লিখবে আইন প্রণয়ন। অবশেষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর হেডিং করবে অবদান। রাজা রামমোহন নারীদের সম্পত্তির উত্তরাধিকারী স্বীকৃতির জন্য আন্দোলন করেন। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন তা নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটা আলোচনা করে দিলাম। এরপর খ নম্বর প্রশ্ন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো। উত্তরটা দেখো, 19 শতকে ভারতের কুসংস্কারের জন্য সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর হেডিং করবে বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। 1 নম্বর লিখবে বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনে দুঃখ দুর্দশা থেকে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা বিবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে স্বাস্থ্যসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতা শ্লোক উদ্ধৃত করে লিখেছিলেন, স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর বিবাহ স্বাস্থ্যসম্মত। শেষ পর্যন্ত সরকার 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেন। 2 নম্বর দেখো, বহু বিবাহ। বিদ্যাসাগর বহু বিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন।
তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহু বিবাহের পেছনে স্বাস্থ্যের কোনো স্বীকৃতি নেই। 3 হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। এখানে একটা দাড়ি হবে। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করে। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এরপর গ নম্বর দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজের কার্যাবলী কি ছিল? উত্তরটা দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের রাজকোটে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর হেডিং করবে আর্য সমাজের উদ্দেশ্য। আর্য সমাজের উদ্দেশ্য ছিল, 1 হচ্ছে বৈদিক যুগের পবিত্র আদর্শে হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করা, 2 হচ্ছে সমাজ সংস্কার দূর করা, 3 হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি। এরপর হেডিং করবে আর্য সমাজের কার্যাবলী। দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য নামে 2টি গ্রন্থ রচনা করে আর্য সমাজের মতাদর্শ প্রচার করেন। আর্য সমাজ বিধবা বিবাহ, নারী পুরুষ সমানাধিকার প্রভৃতির সমর্থন এবং জাতিভেদ প্রথা, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরোধিতা করে। এরপর হেডিং করবে শুদ্ধি আন্দোলন। অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য দয়ানন্দ সরস্বতী যে আন্দোলনের সূচনা করেন তা রটা কেটে দেবে, তা শুদ্ধি আন্দোলন নামে পরিচিত। এরপর হেডিং করবে আর্য সমাজের উদ্যোগ। 1886 খ্রিস্টাব্দে লালা হংসরাজ দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারের গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন। অনাথ বালিকাদের শিক্ষা দেওয়ার জন্য জলন্ধরেও একটি আশ্রম প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজের আন্দোলনের প্রভাবে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এখানে একটা দাড়ি হবে, এই কার্ডটা হবে না। ঐতিহাসিক ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছেন যে ভারতে চরমপন্থী রাজনীতির বিকাশে আর্য সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে গ নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, নীল বিদ্রোহের কারণগুলি হলো নিম্নরূপ। 1 হচ্ছে দাদন প্রথা। নীলকর সাহেবরা নীল চাষের জন্য বে এলাকা বা রায়তি চাষ বেশি পছন্দ করত। এই পদ্ধতিতে রায়ত বা চাষির জমিতে চাষির পরিশ্রমে নীল চাষ করা হতো। এই জন্য চাষিকে অগ্রিম টাকা বা দাদন দেয়া হতো। এর পরিমাণ ছিল বিঘাপতি 2 টাকা। এই টাকায় চাষের খরচ মিটত না। আবার উৎপন্ন নীল কম দামে বিক্রি করতে চাষি বাধ্য হতো। চাষি ইচ্ছামতো খাদ্যশস্য চাষ করতে পারত না। দাদনের টাকা সুদে আসলে বেড়ে চলত। চাষি নীল চাষের চক্র থেকে মুক্ত হতে পারত না। 2 নম্বর পয়েন্টস লিখবে, নীলকরদের অত্যাচার। কোনো চাষি নীল চাষ করতে অনিচ্ছুক হলে নীলকররা তার উপর অত্যাচার করত। যেমন দৈহিক নির্যাতন, বলদ কেড়ে নেওয়া, ঘরবাড়ি ভাঙচুর বা আগুন লাগিয়ে দেওয়া, ছেলে মেয়েদের আটক করা ইত্যাদি। 3 নম্বর পয়েন্টস লিখবে, প্রশাসনের ভূমিকা। নীল চাষিরা প্রশাসনের কাছে প্রতিকার প্রার্থনা করে নিরাশ হয়। আদালত নীল চুক্তিকে বৈধ বলে ঘোষণা করে। 4 হচ্ছে প্রত্যক্ষ কারণ। 2টি সরকারি ঘোষণা নীল চাষিদের উৎসাহ দান করে। 1 হচ্ছে 1859 খ্রিস্টাব্দে বারাসতের ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন ঘোষণা করেন কোনো চাষি তার জমিতে নীল চাষ করবে কিনা সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, এই বিষয়ে তার উপর জবরদস্তি করা যাবে না। 2 হচ্ছে 1859 খ্রিস্টাব্দের 17 আগস্ট পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয় কোনো নীলকর অনিচ্ছুক চাষিকে নীল চাষে যাতে বাধ্য করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর হেডিং করবে ফলাফল। এই সমস্ত কারণের ফলশ্রুতিতে নীল চাষিরা জোট বাঁধে। বিশ্বাস ভাইদের নেতৃত্বে নীল চাষিদের বিদ্রোহ শুরু হয়। 1 হচ্ছে বাংলা ছোট লাট পিটার গ্র্যান্ট এর কাছে নীল চাষিদের আবেদনের পরিপ্রেক্ষিতে নীল তদন্ত কমিশন গঠিত হয়। 2 হচ্ছে কমিশন নীল চুক্তি আইন বাতিল করে নীল চাষিদের স্বেচ্ছাধীন করে। 3 হচ্ছে নীল চাষিদের এই আন্দোলন বাংলাদেশের জাতীয়তাবাদ সৃষ্টিতে সাহায্য করে। এখানে চাষিটা হস্যিকার হবে। একই পেশায় আবদ্ধ চাষিদের এখানেও হস্যিকার করে নেবে। ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয়। 5 হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রচনা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু। পাদ্রি জেমস লং এর কারাবাস বাঙালি জনমানসে আলোড়ন সৃষ্টি করে। তাহলে ব্রড কোশ্চেনগুলো তোমরা এইভাবে পয়েন্টস করে লিখবে। আজকে আমি তাহলে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিলাম।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। এই অধ্যায়ের আরও যদি কোনো প্রশ্ন উত্তর তোমাদের প্রয়োজন হয় বা পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি তাহলে এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।